নমস্কার বন্ধুগণ। ২৬শে মার্চ ১৯৭১ পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশের জন্ম হয়, বাংলাদেশ। স্বাধীনতার এই লড়াইয়ে পাকিস্তানি মিলিটারি ৩০ লক্ষ বাংলাদেশিকে হত্যা করে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় গণহত্যা ছিল। অন্যদিকে ২ লক্ষ বাংলাদেশি মহিলা যৌন নির্যাতনের শিকার হয়ে ওঠে। সবেমাত্র বাংলাদেশের জন্ম হয়, কিন্তু সেই সময় বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বেশি দরিদ্রতম দেশ ছিল। আনএমপ্লয়মেন্ট রেট এবং ফুড শর্টেজের কারণে ৮০% মানুষ গরিব রেখার নিচে পৌঁছে যায়। ইনফ্লেশন রেট ৪০০% বেড়ে গিয়েছিল। কিন্তু পরবর্তী ৫০ বছরে ভয়ঙ্কর পরিবর্তন দেখতে পাওয়া যায়। আজকের দিনে চাইল্ড মোর্টালিটি রেট, লাইফ এক্সপেক্টেন্সি, এমনকি জিডিপি পার ক্যাপিটা ইনকামের হিসেবে বাংলাদেশ ভারতকেও পিছনে ফেলে দেয়। আজকের দিনে বাংলাদেশ ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক দেশের মধ্যে একটি দেশ এবং জিডিপি পার ক্যাপিটা ইনকামের হিসেবে সাউথ এশিয়ার অন্যতম ধনী দেশে পরিণত হয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ডেটা রেকর্ডিং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উচ্চ আয়শীল দেশে পরিণত হবে। আপনার কি মনে হয় পরবর্তী ২ বছরের মধ্যে কোন দেশের জিডিপি গ্রোথ রেট বেশি থাকবে, ভারত নাকি বাংলাদেশ? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। কিন্তু কিভাবে বাংলাদেশ একটি দরিদ্রতম দেশের থেকে সাউথ এশিয়ার অন্যতম ধনী দেশে পরিণত হলো? তো আসুন বাংলাদেশের এই অর্থনৈতিক সাফল্যের কাহিনীকে বিস্তারভাবে জানার চেষ্টা করি। যখনই কোনো আন্ডার ডেভেলপ কান্ট্রি গ্রো করতে চায় তো তাকে বেসিক লেভেলের থেকে কাজ শুরু করতে হয়। নিজের ইকোনমিক্যাল রিসোর্সেসকে স্ট্রং বানানো, এরপর ইকোনমিকে যতটা সম্ভব ডাইভার্সিফাই করে দেওয়া, যাতে কোনো কারণে যদি একটি সেক্টর ক্র্যাশ করে যায় তো দেশের ইকোনমি যেন ক্র্যাশ না করে। তো পাকিস্তানের থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি শুরুতে বাংলাদেশে ৪ বছর সোশ্যাল ইকোনমিকে ফলো করে। আর আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টির এই সিদ্ধান্ত অনেকই বড় ভুল প্রমাণ হয়ে যায়। শাসকীয় দলে বসে থাকা ব্যক্তিদের কাছে কোনোরূপ কোনো এক্সপিরিয়েন্স না থাকায় তারা নিজেদের মতো করে কাজ করতে শুরু করে। ব্যাংক, ইন্ডাস্ট্রি, প্রাইভেট কোম্পানিকে গভর্নমেন্ট ন্যাশনালাইজ করে দেয়। কোম্পানির উপর বিভিন্ন রকমের রেগুলেশন এবং রেস্ট্রিকশন লাগিয়ে দেয়। অন্যদিকে ৭,০০০ ফার্মকে গভর্নমেন্ট নিজের অধীনে করে নেয়। এতে কি হয়, জমিদারের হাতের থেকে জমিন চলে যায়। কৃষকরা চাষাবাদ তো করতো, কিন্তু সেই ফসল বাজারে বিক্রি করতে পারতো না। একটি নির্ধারিত দামে গভর্নমেন্টকেই সেই ফসল বিক্রি করতে হতো। কোম্পানির উপর বিভিন্ন রকমের রেস্ট্রিকশন থাকার কারণে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যায়। আর এরপর ফুড শর্টেজের কারণে ইনফ্লেশন রেট ৪০০% বেড়ে যায়। এরপর বাংলাদেশে পলিটিক্যাল ভায়োলেন্স দেখতে পাওয়া যায়। কিন্তু বিষয়টিকে পলিটিক্যালি ডিসকাস করছি না, কারণ ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। তো বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথের জন্য মূলত 7টি কারণ আছে: এক্সপোর্ট ডিউটি ড্রব্যাক ফেসিলিটি, আরএমজি ইন্ডাস্ট্রি, এনজিও, ইনফ্রাস্ট্রাকচার, এগ্রিকালচার, রেমিটেন্স অফ মাইগ্রেন্টস এবং ওমেন ওয়ার্কফোর্স। বাংলাদেশে কোম্পানির উপর বিভিন্ন রকমের রেস্ট্রিকশন লাগানো ছিল। এক্সপোর্টের উপর কোম্পানিকে ভারী মাত্রায় ট্যাক্স পে করতে হতো। আর এরই কারণে পরবর্তী সরকার বাংলাদেশে ফ্রি মার্কেট প্রিন্সিপাল থিওরিকে অ্যাকসেপ্ট করে। এরপর ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে শুরু করে। ১৯৮০ সালে বাংলাদেশের গভর্নমেন্ট ৪৫০ একর এরিয়াতে একটি এক্সপোর্ট প্রসেসিং জোন বানায়। এক্সপোর্ট প্রসেসিং জোন বেসিক্যালি একটি কাস্টম এরিয়া, যেখানে ইকুইপমেন্ট, মেশিন, গুডস রাখার জন্য ম্যানুফ্যাকচারারকে কোনোরূপ কোনো ট্যাক্স পে করতে হয় না। আর ম্যানুফ্যাকচারার এক্সপোর্ট ট্যাক্স ডিউটি বাঁচানোর জন্য এই এক্সপোর্ট প্রসেসিং জোনের ব্যবহার শুরু করে। এতে বাংলাদেশের এক্সপোর্ট ধীরে ধীরে বাড়তে শুরু করে। এই এক্সপোর্ট প্রসেসিং জোন ফরেন ইনভেস্টরদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট বাড়তে শুরু করে। এই ইপিজির কারণে বাংলাদেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি দ্রুত গ্রো করতে শুরু করে। আজকের দিনে বাংলাদেশে টোটাল 8টি ইপিজি আছে। আর এই ইপিজি বাংলাদেশের ইকোনমিতে একটি কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। ইউরোপিয়ান সিনথেটিকের কারণে বাংলাদেশের মেন রেভিনিউ সোর্স
জুট ইন্ডাস্ট্রি ধীরে ধীরে বন্ধের দরজায় পৌঁছে যায়। আর ঠিক এই সময় বাংলাদেশ আরএমজি এর অর্থ রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে শিফট হয়ে যায়। বাংলাদেশের কাছে অত্যাধিক মাত্রায় লেবার ফোর্স তো ছিল, কিন্তু বেশিরভাগই আনস্কিল্ড লেবার ছিল, যাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। 1978 সালে আরএমজি ইন্ডাস্ট্রির পাইনর নুরুল কাদের খান কিছু লেবার ফোর্সকে সাউথ কোরিয়া পাঠায় ট্রেনিং নেওয়ার জন্য কিভাবে রেডিমেড গার্মেন্টকে ম্যানুফ্যাকচারিং করা হয়। 1980 সালে বাংলাদেশে প্রথম আরএমজি এক্সপোর্ট ফ্যাক্টরি বানানো হয়, কিন্তু বিজনেসকে ডাইভার্সিফাই করা বা গ্রো করার জন্য প্রয়োজন ক্যাপিটাল, কিন্তু সবেমাত্র বাংলাদেশের জন্ম হয় আর বিজনেসম্যানদের কাছে অত্যাধিক মাত্রায় ইনভেস্টমেন্ট ছিল না। অন্যদিকে ছোট ছোট কোম্পানিকে বাংলাদেশি ব্যাংক লোন প্রোভাইড করতে রাজি ছিল না। আর ঠিক এই সময় ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট সিস্টেম বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিতে একটি স্পেকুলেটিভ গ্রোথ এনে দেয়। ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট সিস্টেম একটি পেমেন্ট সিস্টেম। ধরুন একটি ফরেনের কোম্পানি যে মেশিন ম্যানুফ্যাকচারিং করে, বি একটি বাংলাদেশের কোম্পানি যে মেশিন কিনতে চায়, কিন্তু কোম্পানি বি এর কাছে পর্যাপ্ত টাকা নেই। কোম্পানি বি বাংলাদেশি একটি ট্রাস্টেড ব্যাংকের কাছ থেকে একটি লেটার অফ ক্রেডিট বের করায়, যেখানে বাংলাদেশি ব্যাংক ওই পেমেন্টের জন্য গ্যারেন্টি দেয়। এরপর কোম্পানি এ এবং কোম্পানি বি এর মাঝখানে একটি ব্রোকার কোম্পানি থাকে, কোম্পানি সি। ধরুন কোম্পানি সি একটি ইন্ডিয়ান ব্যাংক। এরপর কোম্পানি বি বাংলাদেশি ব্যাংকের থেকে নেওয়া ওই এলসিকে নিয়ে কোম্পানি সি এর কাছে পৌঁছায়। এরপর ইন্ডিয়ান ব্যাংক বাংলাদেশি ব্যাংকের থেকে লেটার অফ ক্রেডিট সিস্টেমের গ্যারেন্টি পাওয়ার পর কোম্পানি এ এর সাথে ডিল করে নেয় এবং এই ডিলের জন্য কোম্পানি সি কোম্পানি এ কে পেমেন্টের গ্যারেন্টি দিয়ে দেয়। এই পেমেন্ট সিস্টেমে কোম্পানি সি কিছু প্রফিট আর্ন করে। কোম্পানি এ এর কাছে পেমেন্টের কোনো রিস্ক রইল না। অন্যদিকে কোম্পানি বি মেশিনও পেয়ে গেল। আর এই ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট সিস্টেম বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিকে দ্রুত গ্রো করতে সাহায্য করে। আজ বাংলাদেশ টোটাল যে পরিমাণ এক্সপোর্ট করে তার 83% রেভিনিউ জেনারেট করে আরএমজি ইন্ডাস্ট্রির থেকে। আজকের দিনে বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রি চায়নার পর ওয়ার্ল্ডের দ্বিতীয় সবচেয়ে বড় আরএমজি ইন্ডাস্ট্রি, যেখানে প্রায় 44 লক্ষ এমপ্লয় কাজ করে। বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথের জন্য এনজিও একটি বড় ভূমিকা পালন করে, যার মধ্যে দুটি প্রমুখ, গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক। 1976 সালে চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ ইউনিস একটি প্রজেক্টের উপর রিসার্চ শুরু করে কিভাবে রুরাল এরিয়াতে গরিব মানুষের কাছে ব্যাংকিং সিস্টেমকে পৌঁছে দেওয়া যায়। আর এরপর উনি গ্রামীণ ব্যাংকের স্থাপনা করে। আর এই গ্রামীণ ব্যাংক রুরাল এরিয়াতে গরিব মানুষকে লোন প্রোভাইড করত। 1983 সালে বাংলাদেশ গভর্নমেন্ট এই গ্রামীণ ব্যাংককে অথরাইজ করে নেয়। আর এরপর সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ গ্রামীণ ব্যাংককে ফান্ড প্রোভাইড করতে শুরু করে। এতে রুরাল এরিয়াতে মানুষের ইনকাম বাড়তে শুরু করে। গ্রামীণ ব্যাংক হাউসিং লোন প্রোভাইড করে। গ্রামীণ ব্যাংকের থেকে পাওয়া লোনের টাকায় রুরাল এরিয়াতে 5,60,000 বাড়ির নির্মাণ হয়। 2021 ডেটা রেকর্ডিং গ্রামীণ ব্যাংক রুরাল এরিয়াতে টোটাল $33 বিলিয়ন লোন প্রোভাইড করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটা কি ওই লোনের মধ্যে 95% লোন রিপে করে দেওয়া হয়। আজকের দিনে বাংলাদেশের 64টি জেলাতেই এই গ্রামীণ ব্যাংকের সুবিধা উপলব্ধ আছে। আর এই গ্রামীণ ব্যাংক প্রজেক্টের কারণেই 2006 সালে মোহাম্মদ ইউনিসকে নোবেল পিস প্রাইজে সম্মানিত করা হয়। 1972 সালে স্যার ফজল হোসেন আবেদ বাংলাদেশে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ব্র্যাকের স্থাপনা করে। 1979 সালে ব্র্যাক ওয়ারেস প্রোগ্রাম শুরু করে। রুরাল এরিয়াতে বাড়ির মহিলাদেরকে হেলথ কেয়ারের বেসিক ট্রেনিং প্রোভাইড করে। 12 বছরের এই প্রজেক্টে ব্র্যাক 75,000 গ্রামে এই সেবাকে পৌঁছে দেয়। আর এরই কারণে চাইল্ড মোর্টালিটি রেট ধীরে ধীরে কমতে শুরু করে। 1985 সালে ব্র্যাক নন ফর্মাল প্রাইমারি এডুকেশনের স্থাপনা করে। যেসব বাচ্চারা আর্থিক অভাবের কারণে পড়াশোনা করতে পারে না, ব্র্যাক ওই সমস্ত বাচ্চাদেরকে নন ফর্মাল প্রাইমারি স্কুলে ফ্রিতে এডুকেশন প্রোভাইড করে। ব্র্যাকের আন্ডারে টোটাল 22,700টি নন ফর্মাল প্রাইমারি স্কুল আছে, যেখানে 6,70,000 বাচ্চা ফ্রিতে এডুকেশন পায়। ব্র্যাক রুরাল এরিয়াতে অত্যন্ত গরিব পরিবারকে কোলাটেরাল ফ্রি লোন প্রোভাইড করে। এর অর্থ কি ওই লোনের জন্য কোনোরূপ কোনো ইন্টারেস্ট পে করতে হয় না। আর এতে রুরাল এরিয়াতে
বেসিক লেভেলের থেকে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট শুরু হয়। যে কোনো দেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি। আর ইন্ডাস্ট্রি তখনই ডেভেলপ করবে যদি সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক থাকে। আর এরই কারণে বাংলাদেশ নিজের ইনফ্রাস্ট্রাকচারকে রিবিল্ড করতে শুরু করে। ইনফ্রাস্ট্রাকচারের কারণে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দ্রুত বাড়তে শুরু করে। আজকের দিনে বাংলাদেশের শিপ ব্রেকিং ইয়ার্ড ওয়ার্ল্ডের লার্জেস্ট শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিণত হয়, যেখানে প্রায় 2 লক্ষ এমপ্লয় কাজ করে। রুরাল এরিয়ার সাথে আরবান এরিয়ার কমিউনিকেশন গড়ে ওঠায় শহরে ছোট ছোট মিনি মার্কেট গড়ে ওঠে, আর এটি দেশের ইকোনমিকে গ্রো করতে সাহায্য করে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচীনকাল থেকেই বাংলাদেশ কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। বাংলাদেশের গভর্নমেন্ট ফুডের উপর আত্মনির্ভর হওয়ার কারণে এগ্রিকালচার সেক্টরের উপর গুরুত্ব দেয়। আর রুরাল এরিয়াতে এনজিওর সাপোর্টের কারণে গরিব মানুষদের জন্য কৃষিকাজ আরও সহজ হয়ে ওঠে। আর এই এক্সপোর্ট প্রসেসিং জোনের কারণে বাংলাদেশের এগ্রিকালচারের এক্সপোর্ট ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং বাংলাদেশ একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রিতে পরিণত হয়। আজকের দিনে বাংলাদেশ ধান উৎপাদনে পৃথিবীতে 3য় স্থান অধিকার করে, জুট উৎপাদনে 2য় স্থান অধিকার করে, আলু উৎপাদনে 7ম স্থান অধিকার করে, ফ্রুট উৎপাদনে 7ম স্থান অধিকার করে এবং ফিশারিতে 5ম স্থান অধিকার করে। এগ্রিকালচার সেক্টরের কারণে রুরাল এরিয়াতে মানুষের রোজগার বাড়তে শুরু করে এবং আনএমপ্লয়মেন্ট রেটও কমতে শুরু করে। আজকের দিনে বাংলাদেশের এগ্রিকালচার সেক্টর দেশের 12.9% জিডিপিকে কন্ট্রিবিউট করে এবং এই এগ্রিকালচার সেক্টরে 42% এমপ্লয় কাজ করে। বাংলাদেশের যে সমস্ত শ্রমিকরা গলফ কান্ট্রি যেমন কি কাতার, কুয়েত, সৌদি আরবিয়াতে কাজ করে, তারা প্রতি বছর একটি বড় অ্যামাউন্ট তাদের নিজেদের দেশে ট্রান্সফার করে। 2022-এর ডেটা রেকর্ডিং মাইগ্রেন্টের থেকে বাংলাদেশে পাঠানো টাকার পরিমাণ ছিল $22 বিলিয়ন। আর এই অ্যামাউন্ট বাংলাদেশের ইকোনমিকে বুস্ট করতে সহায়তা করে। বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথের জন্য ওমেন এম্পাওয়ারমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিতে 44 লক্ষ এমপ্লয় কাজ করে, যার মধ্যে মেজরিটি এমপ্লয় ওমেন ওয়ার্কফোর্স। বাংলাদেশে টোটাল 7.9 কোটি ওয়ার্কফোর্স আছে, যার মধ্যে 31% ওয়ার্কফোর্স মহিলা। এতে দেশের মহিলাদের আনএমপ্লয়মেন্ট রেটও কমে যায় এবং ইকোনমিক্যাল গ্রোথও দেখতে পাওয়া যায়। বাংলাদেশ নিজের ইকোনমিকে ডাইভার্সিফাই করার সাথে সাথেই স্টেডি গ্রো করতে শুরু করে। আর এরই কারণে 50 বছরের এই যাত্রাতে আজ বাংলাদেশ সাউথ এশিয়ার অন্যতম ধনী দেশে পরিণত হয়। আশা করছি ভিডিও আগের মতো ইনফরমেটিভ ছিল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।